শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমার অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই শিরোনাম। প্রথম অধ্যায়ে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলার ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবেই 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে উপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি। তো এখন আমরা জেনে নেই যে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো। উপনিবেশ কি তা ব্যাখ্যা করতে পারব। উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। বাংলায় ইউরোপীয় উপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারব। বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারব। বাংলায় ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারব। ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার অর্থসামাজিক অবস্থা বর্ণনা করতে পারব। ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারব। ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করতে পারব। ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারব। বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারব। পাঠ ১, বাংলায় ঔপনিবেশিক শাসন। উপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলা প্রায় 200 বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীন ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়। কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময়ে বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার। বাংলার রাজনৈতিক পটভূমি। ঔপনিবেশিক শাসন পূর্বকাল। প্রাচীনকালে থেকেই বাংলা অঞ্চলে মানব বস্তির কথা জানা যায়। এ অঞ্চলটি বারবারই ছিল ধনসম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তরাঞ্চল দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। সে সময় পুণ্ড্রনগর পুণ্ড্রবর্ধনভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। 4 দশকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্বাঞ্চল কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। গুপ্তদের পতনের পর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝপর্বে। প্রায় 400 বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটে থেকে আসা সেন রাজারা বাংলায় সিংহাসন দখল করে নেন। সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লি সালাতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও ও পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন।
এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। ইলিয়াস শাহ-ই-বাংলা ও শাহ-ই-বাঙ্গালিয়ানা উপাধি ধারণ করেন। স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। অবশ্য এর আগেই মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারতকে বিতাড়িত করেন। এই পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। ভারতে মোগলরা আবারও সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেনি। বারো-ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি ময়মনসিংহ কয়েকবার চেষ্টা করেও বারো-ভূঁইয়াদের নেতা ঈসা খাঁকে পরাজিত করতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারো-ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীর নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবেই বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয়। এই মোগল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি। আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। পাঠ 2। বাংলার ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। এই লক্ষ্যে 17 শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ড ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তাদের মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মসলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। বিদেশি বণিকরা এই দেশের স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি ওলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিংয়ে 1666 সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাতো। বার্নিংয়ের আরও লিখেছেন, শুধু কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। জব চার্ন নামক জৈনিক ইংরেজ প্রতিনিধি 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। এ সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে, আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। তারা এখানে কুটি কারখানা তৈরি ও সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। পাঠ 3। বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। নবাব আলী বর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন।
এই সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ, পাশাপাশি বড় খালা ঘসেটি বেগম ও সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনের ষড়যন্ত্রের মোকাবিলার কাজ। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বণিক শ্রেণী সক্রিয় ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারওয়ারি বণিক। এদের মধ্যে জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য। নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোট বাঁধে। শাসনকাজে নবাবের অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে। এরই সবশেষে ফল হলো 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে পলাশীর যুদ্ধে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন। বিজয়ের পর ইংরেজ মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা তাদের হাতে চলে যায় ধূর্ত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হর্নসবির্সের। তবে 1764 সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তরসূরি মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয়। বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিনদেশী বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির এই বিজয় কারণ কী ছিল? এর পিছনে নানাবিধ কারণ থাকলেও কয়েকটা প্রধান কারণ হলো: ১. বাংলার শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত এবং তা মোকাবিলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা। ২. উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরের ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব। ৩. ইংরেজদের উন্নত সামরিক শক্তির রণকৌশল ও নেতৃত্ব। ৪. অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার। প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয়। পাঠ ৪ ও ৫ ঔপনিবেশিক শাসন ও শোষণ। বক্সারের যুদ্ধের পর 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয়। ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এটাকে স্বৈতশাসন বলা হয়। স্বৈতশাসন ছিল এ দেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ের প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস উঠার অবস্থা, সে সময় দেশে পরপর ৩ বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। 1770 বাংলা 1176 সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানির করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি 76-এর মনত্ব নামে পরিচিত। 1773 সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি হয়ে যায় গভর্নর জেনারেল। কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড হার্ডিং, লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তারা ডাক ও তার এবং রেল যোগাযোগ স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজ নিচে উল্লেখ করা হলো: ১. 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। ২. 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের আনুগত্য জমিদার শ্রেণী তৈরি করা হয়। ৩. রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃক প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। 1772 সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিং কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। তবে কোম্পানির শাসনামলে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ও লর্ড হার্ডিঞ্জ এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন।
এছাড়া সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপ্রথা নিবারণের রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা দেন। এভাবে দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণী ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে শোষিত হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহারের উড়িষ্যার দখল পেয়েই ক্ষান্ত ছিল না। দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের বিভিন্ন সংকট দেখা দেয়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় নবাব ও দেশীয় রাজারা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে দিল্লির মসনদও দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ কোম্পানির সেনাবাহিনীর নানা দিক আধিপত্য বিস্তার করতে থাকে। ব্রিটিশ শাসনকালে 1858 থেকে 1947 বাংলার সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক, অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতি মেরুদণ্ড কৃষি ও এককালের সমৃদ্ধ তাঁতশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়। বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না। শিল্পেও বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয়। সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ব্রিটেন ছিল সেই সময়ে পৃথিবীর প্রধান ধনী দেশ। গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র। পার্ট 6 ও 7 উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। বাংলার নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর একটা বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করা। এরই ধারাবাহিকতায় হিন্দুদের জন্যে 1791 সালে প্রতিষ্ঠা করা হয় সংস্কৃতি কলেজ। ইংরেজদের উদ্দেশ্যে সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হলো। এদেশে এই সময় জ্ঞানচর্চার সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়। ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি খ্রিস্টধর্ম প্রচারের কর্মভূমিকা ছাড়াও নানা সমাজ কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি বাংলা ব্যাকরণ রচনা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বোর্ড গঠনসহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন। এর ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চ শিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজও স্থাপন করে। অবশেষে 1757 সালে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন ও বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয়। এর ফলে বই পুস্তক চেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও দায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকে। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন। ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞানচর্চার ধারা তৈরি করেন। বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আধুনিক জ্ঞানচর্চা এই ধারা যুক্ত করতে নওয়াব আবদুল লতিফ, সৈয়দ আমির আলীর অবদান রয়েছে। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম প্রমুখদের অবদানও ব্যাপক। বাঙালি এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এক পরোক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছে। ঔপনিবেশিক শাসনামলে আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হলো দেশপ্রেম। উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ, সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকারবোধেরও উন্মেষ ঘটতে থাকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রূপিত হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে। যদিও ইংরেজ শাসকদের বক্তব্য ছিল দেশের কল্যাণ, এ সময়ে বাংলার সীমান্ত ছিল অনেক বড়। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে ছিল বৃহত্তর বাংলা। তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন ছিল।
এই কারণে পূর্ব বাংলা, বিহার ও উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি। ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন 1903 সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে। ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে। এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করবে। যুক্তি থাকলেও বস্তুত এর মধ্য দিয়ে বাংলায় ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিভক্ত করাই ছিল মূল উদ্দেশ্য। বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে ইংরেজ শাসকরা বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরাতে চেয়েছে বলে মনে করা হয়। কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ মুসলমান, তাই মুসলমান নেতারা ভেবেছেন নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে, কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। এ কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এই লক্ষ্যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফল হয়। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্ট হয়। বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। প্রকৃতপক্ষে 1905 এর বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির অন্যতম বহিঃপ্রকাশ। স্বাধিকার আন্দোলন। বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়নি। গোটা ইংরেজ শাসনামল জুড়ে বাংলা ও ভারতে নানা প্রতিরোধ আন্দোলন হয়েছে। এর মধ্যে সর্বাগ্রে আসে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা। এরপর আসে 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা। সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক, রাজনৈতিক শোষণ ও সামাজিক সাংস্কৃতিক বঞ্চনা, নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। বাংলায় সিপাহী মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী এ বিদ্রোহে নেতৃত্ব দেন। সিপাহীদের এই বিদ্রোহে ভারতবর্ষে অন্যান্য অঞ্চলের স্বাধীনতা চেতা শাসকরাও যোগ দেয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, মহারাষ্ট্রের তাতিয়া টোপি এরকমই কয়েকজন। দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরও এদের সমর্থন জানিয়েছিলেন। 1905 এর বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন শুরু হয়। এর মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ ও সশস্ত্র আন্দোলন। স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে বিলেতি পণ্য, শিক্ষা বর্জন, দেশীয় পণ্য, শিক্ষা প্রচলনের মতো আরও নানাবিধ কর্মসূচি নেওয়া হয়। এসব আন্দোলনের মধ্য দিয়ে এদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয়। শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন। সশস্ত্র এই বিপ্লবী তৎপরতা 1930 এর দশক পর্যন্ত টিকেছিল। বিপ্লবীদের মধ্যে রয়েছেন ক্ষুদিরাম বাঘা, যতীন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। তারা প্রত্যেকেই দেশের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। পাশাপাশি বাংলাসহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলেছিল নানাবিধ নিয়মতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, ভারত ছাড় আন্দোলন ইত্যাদি। জাতীয় পর্যায়ের এসব আন্দোলনে যুক্ত বাঙালি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নেতাজি সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা একে ফজলুল হক প্রমুখ। পার্ট 8, লাহোরে প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা। 1940 সালের লাহোরের শেরে-ই-বাংলা একে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাব ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। এই প্রস্তাবে দেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে। পরবর্তী সময়ে লাহোর প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়, যার ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেই সাথে অবসান ঘটে প্রায় 200 বছরের ইংরেজ শাসনের। ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুটি ভাগ বিভক্ত হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয় আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা ভারতের সাথে যুক্ত হয়। এভাবে বাংলা ভাগ করাকে বাংলা কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা একইভাবে মেনে নেননি। শরৎ বসু ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলার রাষ্ট্র প্রতিষ্ঠার,
কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। এবারে রয়েছে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন। তো আমরা এবার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব। শিক্ষার্থীরা, আমরা এবার তোমার পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নের সমাধান করব। প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তরের অ্যান্সার করব। বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে, বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? এখানে 4টি অপশান দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে নবাব সিরাজউদ্দৌলা, খ নম্বরে বলা আছে ফখরুদ্দীন মোবারক শাহ, গ নম্বরে নবাব আলীবর্দী খাঁ এবং সর্বশেষ ঘ নম্বরে দেওয়া আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ফখরুদ্দীন মোবারক শাহ। 2 নম্বর বলা হয়েছে, শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মৎস্য ন্যায়ের যুগ বলা হয়, কারণ তখন 1 নম্বরে বলা হয়েছে দেশে সর্বত্র বিশৃঙ্খল বিরাজ করত। 2 নম্বরে বলা আছে বড় মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত এবং 3 নম্বর অপশানে দেওয়া আছে শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর 1 ও 3, দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত এবং শাসকবর্গ সুশাসনের অক্ষম ছিল। তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 3 ও 4 নং এমসিকিউ প্রশ্নের উত্তর করার কথা বলা হয়েছে। তো আমরা সরাসরি 3 নং প্রশ্নে চলে যাই। মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? ক নম্বর অপশানে দেওয়া আছে নবাব শাসন, খ নম্বরে দেওয়া আছে সুবাদার শাসন, গ নম্বরে দেওয়া আছে দ্বৈত শাসন এবং ঘ নম্বরে দেওয়া আছে ইংরেজ শাসন। এখানে সঠিক উত্তর হবে গ, দ্বৈত শাসন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্ণিত ঘটনার ফলে অপশন 1 দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, অপশন 2 জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপশন 3 দেওয়া আছে জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ, 3 নম্বর জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এবার আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করব। তো সৃজনশীল প্রশ্নে প্রথম প্রশ্নে দেওয়া আছে যে নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অগ্রসর ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকায় সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকায় শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে ক ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? খ নম্বরে বলা হয়েছে বাংলা 1176 সনে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? গ নং উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে দেওয়া আছে রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এখন আমরা 1 নং প্রশ্নের অ্যান্সার করব। 1 নং প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। খ নং প্রশ্নের সমাধান 1765 সালে লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এই বিস্তীর্ণ অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং প্রশাসনেও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাজস্বের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে তা আদায়ের ব্যাপক চাপ সৃষ্টি করে। এর ওপর ইংরেজি 1768 সাল থেকে 3 বছরের অনাবৃষ্টির ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। মূলত এই দুটি কারণে বাংলা 1176 সনে দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে 76-এর মনোত্তর বাংলা 1176 সন অনুযায়ী নামে পরিচিত। গ নং প্রশ্নের সমাধান উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের উদ্ভব ঘটেছিল। উদ্দীপকে বর্ণিত নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। অপরদিকে শিক্ষিত নারী রায়হানা
নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এ পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার পরিস্থিতি তুলনা করলে বলা যায়, ইংরেজদের সহযোগিতায় রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুরূপ ভূমিকা পালন করে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রেখেছিলেন। সে সময় ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস, ধ্যান ধারণা, নানা সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয়। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়। সর্বোপরি বাংলায় এক নবজাগরণ সৃষ্টি হয়। এবার আমরা ঘ নং প্রশ্নের অ্যান্সার করব। রায়হানের মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়। প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। উদ্দীপকে উল্লিখিত রায়হানার নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। মধ্যযুগের সামাজিক অনুশাসন ও বিধি নিষেধের দাপটে বাঙালি নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল, কিন্তু এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে এদেশীয়দের মধ্য থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বেশ কিছু আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ইংরেজদের পাশাপাশি প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তিরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করেন। ফলে এলাকার মানুষের মাঝে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পায়। নারী সমাজ তখনও সচেতন হয়ে উঠতে পারেনি, কিন্তু এ সময়ে কতিপয় শিক্ষিত নারীর প্রচেষ্টায় নারীদের মাঝে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। তাদের প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। নারীরা বুঝতে পারে নিজেদের তথা সমাজের সার্বিক উন্নতির জন্যই তাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তাই নারীরা শিক্ষা গ্রহণের করার প্রতি আগ্রহী হয়ে ওঠে। উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি, রায়হানের মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়। দর্শক, আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের আজকের পর্বটি এই পর্যন্তই। কিন্তু তার আগেই বলে নেওয়া ভালো যে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকটি অধ্যায় পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ প্রস্তুতিমূলক সাজেশন তৈরি করা হচ্ছে, যার কারণে প্রত্যেকটি অধ্যায় দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যাতে তোমাদের 100% কমন উপযোগী হয়ে ওঠে আমাদের এই বিস্তারিত আলোচনা। তাই আমাদের প্রত্যেকটি অধ্যায়ের ভিডিওগুলি দুইটি করে পাঠে সাজানো হয়েছে, একটি বইয়ের আলোকে এবং একটি বেসিক যেমন গাইডের আলোকে। তাই আমাদের প্রত্যেকটি অধ্যায়ের দুইটি করে ভিডিওই তোমাদের দেখার অনুরোধ রইল। এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে, তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে এই ভিডিওটি থেকে, তাহলে এক কমেন্ট করে আমাদের জানিয়ে দেবা। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।